অহমিকার প্রশস্ত অধরে ফিসেল হাসি। এগিয়ে এসে জড়তাবিহীন নিঃসংকোচ শ্রেয়ার ডান হাতটা আঁকড়ে ধরে। আকস্মাৎ স্পর্শে নড়ে চড়ে ওঠে শ্রেয়া। এটা যে তার আশার প্রতিফলন নয়। তবুও কঠোরতা বজায় রেখে ঠায় দাঁড়িয়ে রইল। চেহারার ভঙ্গিমায় তেজের ছাপ। অহমিকা হাসি মুখেই বলে, বেশ তেজোক্তি তো তুমি। শ্রেয়া গাঢ় দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে অহমিকাকে। মেয়েটা যথেষ্ট স্মার্ট, চালাকও বৈকি, নয়তো প্রাক্তনের বইয়ের সাথে এত নরম ভদ্র ব্যবহার। তাছাড়া কিয়ৎক্ষণ পূর্বেই তো ডিভোর্স পেপারে স্বাক্ষর দেওয়ার কথা বলছিল। নিশ্চয়ই বিয়েতে মেয়েটার মত আছে। এত বড় একটা মেয়েকে ধরে বেঁধে একজন বিবাহিত ছেলের সাথে সারা জীবন বেঁধে দেওয়া অসম্ভব। এছাড়াও মেয়েটা পেশায় একজন ডাক্তার, জীবনের ভুল সিদ্ধান্তে উপনীত থাকবে এমন ধাঁচের নয়। তাই হালকাভাবে নিতে পারল না সে। হাত ছাড়তে প্রয়াস চালালে অহমিকা আরও শক্ত করে চেপে ধরে। রাশভারী গলায় বলল, সাইনটা করে দাও। কে করবে এমন একটা সম্পর্ক টিকিয়ে রেখে যা কখনো পূর্ণতা পাবে না? মুক্তি দাও তুচ্ছকে। তুমি ওকে 1%ও চেনো না যতটা আমি জানি। আমার পাওয়া তথ্য মোতাবেক তুমি নাকি ও যেখানে লেকচারার হিসেবে নিয়োজিত সেখানকার ছাত্রী, তাও ওর ডিপার্টমেন্টের। অহমিকা হাতটা ছেড়ে গলা ঝেড়ে নিল। পুনরায় বলতে শুরু করে, শোনো সেহা, তুর্যর অতীতে আমি, ওর জীবনও এতকাল আমি অত প্রভাতে মিশে আছি। মানসিক ভারসাম্য হারানোর আগেও আমিই ছিলাম, হারানোর পরও ওর মস্তিষ্কে সমগ্রটা জুড়ে আমি অবস্থান করেছিলাম। আবার সেই আমি ওকে তিলে তিলে দিনরাত এক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। মাঝ থেকে তুমি উড়ে আসলে দাদির ভুল উদ্যোগে, কিন্তু জুড়ে বসতে পারলে কই? স্বার্থপর তাই তো দেখালে, যেটা দেখিয়েছিলাম আমি এককালে। তবে পার্থক্য কি জানো? তোচকে যে ব্যথা আমি দিয়েছি সেটার প্রশ্ন মনের মাধ্যমেও আমি, কিন্তু তুমি কিছুই না। এমনকি তোমার হাজবেন্ড তোমাকে চিনে না অবধি। তাহলে তুমি ওকে কি করে ডিজার্ভ করো? ভুল আমি করেছি, শুধরেও নিয়েছি। তুর্য আমার। যদি ন্যূনতম সেন্স থাকে কিংবা ভালো হও, তাহলে ভেবে দেখবে। রাত পর্যন্ত ভেবো, তারপর এসো আমার কাছে। তুমি আমার ছোট বোনের মতন, তাই বলে ভালোবাসা ভাগাভাগি সম্ভব নয়। আমার পক্ষেও স্বামী ভাগাভাগি অসম্ভব ব্যাপার। কথাটা বলে আলতো হাসে শ্রেয়া। গুনে গুনে কয়েক কদম সরে গিয়ে দাঁড়ায়। মেহরিমা ক্ষিপ্ত হয়ে আছেন। ভূমিকা চেয়ে আছে কপাল কুঁচকে। চক্ষুদ্বয়ের আকৃতি ছোট ছোট। শ্রেয়া কণ্ঠ ভার করে বলে উঠল পুনর্বার, আপনার প্রাক্তন কিন্তু আমার স্বামী, পার্থক্য বোঝেন? আপনি ছিলেন হারামে লিপ্ত, আর আমারটা একদম পবিত্র। চাইলেই আপনাদের মতো মানুষ সেটা নিঃশেষ করার ক্ষমতা রাখে না। আমি স্যারের যোগ্য কিনা, তিনি আমায় তার জীবনে রাখবেন কিনা, সবটা ওনার থেকেই না হয় শুনে নিব। সম্পর্ক যার সাথে গড়েছি তার মুখের এক একটা শব্দই আমার নিকট গ্রহণযোগ্য হবে। বিনা বাধায় আমি মেনে নিব সবটা। ফার্দার আমাকে জোর করার চেষ্টা করবেন না শাশুড়ি আম্মা। দাউ দাউ করে জ্বলে উঠলেন মেহরিমা। শ্রেয়ার কাঁধে ছাকালেন শক্ত হাতে। হুঙ্কার ছেড়ে বললেন, স্বার্থপর মেয়ে, অসভ্য কোথাকার! এত লাই কোথায় পেয়েছিস তুই? সব আমার দোষ। তুই আমার ছেলের সামনে দাঁড়ানোর যোগ্যতাই রাখিস না। ভাগ্যক্রমে পারছিস। প্রিয়র মতো এত বড় বাড়ির একটা মেয়ে তোকে কিভাবে বুকে জড়িয়ে নিয়েছে আমি ভেবে ভেবে দিশেহারা। যাই হোক, আমার ছেলের উপর অধিকার খাটানোর চেষ্টা করবি না। তোকে না চাইতেও মেনে নিয়েছিলাম বিয়ের দিন, কিন্তু তোর কারণে অলিগলি রটে যায় চৌধুরী বাড়ির চেপে থাকা সত্য। তুর্যকে পাগল বলে আঙুল তুলতো, হাসতো, ঠাট্টা কৌতুক করতো কেবল তোর জন্য। কই, এর আগে কেউ জানতো না? মা হয়ে এটা আমার পক্ষে কখনোই সহনশীল না। আমার বাড়ি, পরিবার, ছেলে আমার অহংকার, আর সেই অহংকারে কালি লেপে দেওয়া এতিম মেয়েটা তুই। এবার পিছু ছাড় আমাদের, দয়া করে পিছু ছাড়। আমি বুঝি তুর্য নিজের মধ্যে কষ্ট চেপে রেখেছে। ও খুব চাপা স্বভাবের। ওকে সুন্দর, স্বাভাবিক, সুখী জীবনে দেখতে চাই। মেহরিমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে যায়। শ্রেয়ার কাছে একদিক
দিয়ে ওনার কথাগুলো সঠিক ও উচিত ঠেকল। তুর্যর পাগল হওয়ার বিষয়টা সত্যিই কেউ এত একটা জানতো না, খুব কম মানুষ জানতো। সবাইকে এটাই বলা হয়েছিল তুর্য দেশে নেই। বিয়ের পরের প্রভাতে কিছু অতি নিকটস্থ আত্মীয়দের জানানো হয় তুর্য ফিরে এসেছে, ঘরোয়াভাবে বিয়ে করেছে। সেই সুবাদে ছোটোখাটো একটা আয়োজন। এগুলো নাকি প্রিয়কে আয়ুষী জানিয়েছে এবং ওর মাধ্যমে কর্ণধার হয় শ্রেয়ার। তবুও সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সেদিন এসেছিলাম, আপনিই তো ফিরিয়ে দিলেন আমায়। অর্ধপথ অতিক্রম করে আমি বাস থামিয়ে আবারও এসে দাঁড়িয়েছিলাম আপনাদের দুয়ারে। দারোয়ান ঢুকতে দিচ্ছিল না আমায়, খবর পাঠাতেই আপনি এলেন, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিলেন আমায়, ঘরে তুললেন না আর। হয়তো আমি এতিম বলেই এটা করতে জয়ী হয়েছেন আপনি। মাথার উপর কারো হাত থাকলে কখনো পারতেন না। জীবনে আমরা যতই বলি একা চলতে পারবো, বাক্যটা নিতান্তই নিরর্থক। কারো না কারো পাশে থাকতে হয় মানসিক মনের শক্তি যোগান দিতে, যা আমার ছিল না। ফলস্বরূপ আমি হেরে গেলাম, দুর্বল হয়ে চলে গেলাম এই শহর ছেড়ে স্বামী ফেলে। শ্রেয়া তড়িৎ বেগে সুসজ্জিত কক্ষ ত্যাগ করে। করিডোরে এসে প্রাণ ভরে শ্বাস টেনে নেয় অন্তর্দেশে। এতক্ষণ ভেতরটা বড্ড ব্যথা করছিল, চিনচিনায় ব্যথা। তুর্যর রুমে যাওয়ার চিন্তা ভাবনা করে এলেও পরিস্থিতি অনুযায়ী কল্পনাগুলো সম্পূর্ণ উবে গেল। এখন রুমে গেলে প্রিয় হাজার খানেক প্রশ্নের সন্দেহের ঝুলি খুলে বসবে। তাই নিচে নেমে আসে। উদ্দেশ্য প্রিয়র মায়ের কাছে যাওয়া। বিয়ে বাড়িতে কত শত কাজ থাকে, টুকিটাকি করে দিলেও অনেকটাই কমবে। রান্নাঘরে উকি দিয়ে দেখে প্রিয়র মামি, খালা, ফুপু আরও অনেক মহিলা হাতে হাতে কাজ সারছেন। পিছন থেকে কাঁধে কারো ছোঁয়ায় নিস্তব্ধ হয়ে যায় শ্রেয়া। ফিরে দেখে ত্রিহাত চৌধুরী মলিন মুখে ওর পানে চেয়ে। শ্রেয়া কি বলবে ভাবতে থাকে। এদের মুখোমুখি হলে নিজেকে অত্যাধিক অপরাধী মনে হয়। দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে। নত মস্তকে বলল, কেমন আছেন চাচি? ত্রিহা স্মিত হেসে বলল, ভালো আছি মা। তোমার কি অবস্থা? সেই দিন হঠাৎ চলে গেলে কেন? আমি পিউকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। আয়ুষও খুব অবাক হয়েছিল তোমার চলে যাওয়ায়। শ্রেয়া স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, কোচিং সেন্টারের টিচিং প্রফেশনে আছি চাচি। বন্ধ করলে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে যায়। যদিও এক বিষয়ের জন্য একাধিক টিচার আছে, তবুও নিজের তরফ থেকে ঘাটতি রাখতে চাই না। আচ্ছা এসো, এখন একটু কাজে সাহায্য করবে। তোমার বান্ধবী দেবরের বিয়ে বলে কথা, চৌধুরী বাড়ির বড় বউ তুমি, দায়িত্ব অনেক তোমার। বড় বউ কথাটা অত্যন্ত নিছক। শ্রেয়া একটুও নড়ল না। কাজে হাত দিবে সে, তবে বড় বউ হিসেবে নয়, প্রিয়র বান্ধবী হয়ে। ত্রিহা যেন ওর মনের অব্যক্ত বাক্যগুলো আন্দাজ করে নিল। বলল, নিজের অধিকার ছেড়ে দিতে নেই মে। আমি শিওর তুর্য যেদিন জানবে তুমি ওর বউ, বুকে লুকিয়ে রাখবে তোমাকে। ও যেমন ঘাড়তেরা, রকচটা তেমন সুন্দর মনের মানুষ। মিলিয়ে নিও আমার কথাটা। আর বাকি রইল অহমিকার সঙ্গে বিয়ের ব্যাপারটা। তুর্যকে আমি সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি এত বছরে ওর চাচি হয়েও, কিন্তু যতটুকু জানি অহমিকার বিপদ খুব একটা দূরে নয়। এসো এখন। শ্রেয়া নত মাথায় সঙ্গে চলল। দুই গালে রক্তবর্ণ ছেয়ে গেছে নিমিষে। সত্যি কি ওকে তুর্য বুকে লুকিয়ে রাখবে? এত লাগবে না, ধরে কাছে একটুখানি জায়গা দিলেই ঢের। বাহিরে বিরাট আয়োজন চলছে। তার মধ্যে আয়ুষের সঙ্গে একবার দেখা হলো শ্রেয়ার। ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কখন আসলে? শ্রেয়া ক্ষীণস্বরে আসার সময়টা জানায়। তৎপরে আর কোনো কথা বলেনি আয়ুষ। দৃষ্টি ঝুঁকিয়ে কাজের বাহানায় প্রস্থান ঘটায়, কিন্তু তার আকার ভঙ্গিতে শ্রেয়ার চক্ষু ধরে ফেলে সংকোচন চাহনি। এত কিসের দ্বিধা আয়ুষের? এতকাল লুকিয়েছে বলে? অগোচরেই হোক ব্যাপকভাবে সহায়তা করেছে লোকটা। সে না থাকলে হয়তো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম হতো শ্রেয়া। মনে মনে ভাবে সকল ব্যস্ততা কেটে গেলে আয়ুষের সাথে কথা বলবে। কোনো প্রকার অপরাধবোধ বইতে দেবে না তাকে। সাহায্যকারীকে অপরাধের অনুভূতিতে জর্জরিত করার মতো খারাপ কাজ করবে না ও। বাহির থেকে এসে রাহেলার আদেশে ট্রে নিয়ে ছুটল ছাদে। পিরুর কাজিন গ্রুপ মেহমান অনেকেই ছাদে। তাদের জন্য নাস্তা পাঠালেন রাহেলা।
সাথে এলো বাড়ির কাজের মেয়েটা। সিঁড়ি ভেঙে মেয়েটা আগে আগে চলে গেল। বেশ চটপটে সে। শ্রেয়া আবার এত তাড়াতাড়ি হাঁটতে অভ্যস্ত নয়। তাড়াতাড়ি হাঁটতে গেলে মনে হয় কখন পড়ে যায় মুখ থুবড়ে, ঘটে যাবে দুর্ঘটনা। সময়ের চেয়ে জীবনের দাম খুব বেশি, অত্যন্ত বেশি। মন্থর গতিতে কয়েকটা সিঁড়ি উঠতেই সম্মুখে এসে দাঁড়ায় তাগড়া সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তি। মুখটা একদিনে মন সাপটে, মনের ক্যানভাসে আঁকা সমাপ্ত, গেঁথে থাকবে চিরতরে, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। সিঁড়ির অনেকখানি স্থান দখল করেই দাঁড়িয়ে আছে, চেয়ে আছে অনিমেষ নেত্রে। নিমিষেই দৃষ্টি করা হয়ে ওঠে। কপালে ভাঁজ ফেলে তুর্য বলে উঠল, চলে এলে? শ্রেয়া চোখ বুজে সুর নরম রেখে প্রতিউত্তর করে, জি, আসতেই হলো, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। কণ্ঠ কি কাঁপছে? শ্রেয়ার মনে হলো ওর কণ্ঠনালীতে কম্পন, কাঁপছে তীর তীর করে। তুর্যর ঠোঁটের কার্নিশে সুপ্ত হাসি ফুটে ওঠে। এক হাত দিয়ে চুলগুলো পিছনে ঠেলে দেয়, হাসি মিশ্রিত কণ্ঠধ্বনি। আমারও কিন্তু বিয়ে। তৎক্ষণাৎ উত্তর শ্রেয়ার। জানি, অভিনন্দন স্যার। বাহ্যিক আচরণে ত্রুটি রাখছে না শ্রেয়া, কিন্তু অভ্যন্তরে ভেঙ্গে চুরে তছনছ, ক্ষত বিক্ষত এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। তুর্য মাঝখানের খালি সিঁড়িটায় নেমে এলো। আমার বউকে দেখলে? হ্যাঁ, খুব সুন্দর। শ্রেয়া কথাটা বলতে বলতে কাজের মেয়েটা এসে হাজির হয়। সন্দেহাতীত দৃষ্টিতে তাকায় ওদের দিকে। লজ্জায় চুপসে যায় সে। তুর্য বিরক্তি প্রকাশ করে হাত থেকে ট্রেটা নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি আসবে না, এগুলো নিয়ে সবার খাওয়া শেষ হলে তারপর প্লেটগুলো নিয়ে নামবে, ওকে? মেয়েটা কি বুঝলো কে জানে, ঘাড় নাড়িয়ে আচ্ছা উচ্চারণ করে চলে গেল। শ্রেয়া নেমে যেতে নীলে ওড়নার কোণা টেনে আঙ্গুলে বেঁধে নিল তুর্য। হতভম্ব স্তম্ভিত শ্রেয়া বিহব্বল কণ্ঠে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি করছেন স্যার? তুর্য গম্ভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল, আমি যেতে বলেছি তোমাকে, আস্ত বড় একটা বেয়াদব, অনুমতি না নিয়ে উপেক্ষা করে চলে যায়। পরক্ষণে শ্রেয়ার সন্নিকটে দাঁড়িয়ে বলে, আমার বউ শুধু সুন্দর, ওর গাঢ় দৃষ্টি চোখে বিঁধেছে তোমার। মাথায় এক ঝুঁটি করলে ওকে বড্ড কিউট লাগে, মনে হয় মাথায় তাল গাছ। মারাত্মক একটা মেয়ে, ক্ষণে ক্ষণে অস্থির করে তোলে আমাকে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা এখন খুবই দুর্বোধ্য হয়ে পড়ছে। মুখে লাগাম টানতে ভুলে যায় ওর সামনে। টানবই বা কেন? বউয়ের সঙ্গে সবই জায়েজ। সিদ্ধান্ত নিলাম মধুচন্দ্রিমা পর্যন্ত গিয়ে নিজের নিয়ন্ত্রণকে বাঁধন হারা করে দেয়ার। বউটা ঠিকঠাক মানিয়ে নিতে পারলেই হলো। পেট মুচড়াচ্ছে শ্রেয়ার, বক্ষ স্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা। কি মাতাল করা কণ্ঠস্বর, দেহে তরঙ্গ খেলে গেল। কম্পন সহ্য করতে না পেরে তুর্যর পরনের গেঞ্জিটা মুঠোয় পুরে নিল তাৎক্ষণিক। তুর্য ভ্রু কুঁচকে পেটের দিকে তাকালো, কপালে ভাঁজ পড়ল তার। চাহনি চোখে পড়তেই শ্রেয়া নিজের দেহখানা সামলে চট করে সোজা হয়ে দাঁড়ালো। হাতের মুঠোয় হতে মুক্ত করে দিল টি শার্টের কিছু অংশ। তরতর করে উত্তেজনা ভরপুর কণ্ঠে বলে উঠল, সরি স্যার, হঠাৎ মনে হলো পেছনের দিকে পড়ে যাচ্ছি, তাই কোনো দিক বিদিক না পেয়ে ভুলবশত আপনার গেঞ্জি আঁকড়ে ধরে ফেলেছি। সত্যি আমি খুব খুব দুঃখিত। শ্রেয়া ভয়ত দৃষ্টি মেলে ধরল। মুখশ্রীতে অজস্র চিন্তার ছাপ, আখি পল্লব কাঁপছে। ক্ষীণ সময় পর পর শুয়ে দিচ্ছে মসৃণ ত্বক। ভেতরে যেন আন্দোলন চলছে, অনুভূতিদের আন্দোলন। তোড়জোড় হরতাল চলাচ্ছে। এখন অপেক্ষা শুধু তুর্যর পরবর্তী কথা শোনার। শরীর এত কাঁপছিল যে কোনো মুহূর্তে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে রক্তাক্ত হয়ে যেত। সিঁড়ির মাঝে থাকায় আশেপাশে প্রাচীর ধরার কথাও মাথায় আসেনি। হাতের নাগালে নিজেকে রক্ষা করার জন্য যাকে পেল তাকেই ধরেই বাঁচার তীব্র প্রচেষ্টা। তুর্যর দৃষ্টি এখনও অবিচল, অনড়। একটুও নড়চড় হয়নি তার চাহনির। দেয়ালে এক হাত ঠেকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তৎপর সোজা হয়ে দাঁড়ায় সে। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে ফিসেল স্বরে বলল, কখনো আমার বুকে তোমার তুলতুলে দেহ নিয়ে পড়ে থাকো, আবার কখনো পেটে নখের আঁচড় কেটে গেঞ্জি মুঠোয় পড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। আমি কি তোমার রক্ষক? মতলব কি বলো তো? এই যে এখন পেটে নখ বিধিয়ে দিলে আমার কি হবে? মধুচন্দ্রিমাটা ভেস্তে দিলে এত হিংসা তোমার মধ্যে? আমি আমার বউকে আদরে ভাসিয়ে দিব,
সেজন্য নখের আঁচড় দিয়ে বউয়ের মনে সন্দেহ বাঁধানোর ধান্দা। তুমি কি ভেবেছ আমি বুঝি না? এই মেয়ে এত ধান্দাবাজ। এত ধান্দা কেন খুঁজো তুমি? হিংসা হয়? নিমিষেই শ্রেয়ার শ্রবণ গ্রন্থি গরম হয়ে ওঠে। কেমন উত্তপ্ত অদৃশ্য ধোঁয়া বেরিয়ে প্রকৃতিতে মিশে যাচ্ছে যেন। আবার মধুচন্দ্রিমার রাত্রিতে অহমিকা তুর্যর বউ হয়ে অবস্থান করবে, আদর সোহাগ গায়ে মাখিয়ে নেবে, এসব কথা ভেবে শ্রেয়ার বক্ষস্থলে থরথর করে কম্পন ছড়িয়ে পড়ে। সেকেন্ডের ব্যবধানে বিষাক্ত যন্ত্রণায় পরিণত হয় তা। রক্তের ন্যায় প্রবাহিত হয় শিরা উপশিরায়, সমগ্র কায়ায়। দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে আনমনে বলে, স্যার আপনার পেট দেখান, ওষুধ লাগিয়ে দেব আমি। হোয়াট? তুর্যর করা উচ্চারণ। এবার ঘুষে এলো শ্রেয়া। কি বলল এটা সে? উল্টো ঘুরে পালাতে যাবে এহেন মুহূর্তে তুর্য গলা ঝেড়ে ডাকল। কণ্ঠটা কেমন রসাত্মক, ঠাট্টা মিশ্রিত। এই মেয়ে, তুমি কি চাইছো আমার খালি শরীর দেখতে? আবারও নায়ক ভাবছো আমাকে? আহারে, আমি আমার বউয়ের হাজব্যান্ড, আর কারো হতে পারবো না। বেআই হিসেবেই বললাম, সরি বেআই। আমার উন্মুক্ত দেহটা আমার মাথায় তাল গাছওয়ালা বউয়ের একমাত্র প্রাপ্য। শ্রেয়া ভরকালো, চোখ বড়সড় করে বলতে চাইল, আপনি একটা চরম লেভেলের চরিত্রহীন পুরুষ। না হলে বউয়ের সামনে অন্য নারীর সাথে মধুচন্দ্রিমার কথা কল্পনাও করতে লজ্জা লাগে না আপনার? মনের কথা মনে সঞ্চয় করে রেখে নরম নম্র কণ্ঠে বলল, নিচে যাব আমি, আসি। তাৎক্ষণিক তুর্য গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকে ধরে রাখছে কে? যাও। তবে আমার পেট থেকে ঝরানো এক ফোঁটা রক্তের অধিকার আমি ছাড়ছি না। যেভাবে পারো সময় বুঝে শোধ করে দিও। তুমি অবশ্য আগেই জ্ঞাত আছো, হিসাবে এক চুলো ছাড় দেবার মানুষ নই আমি। তপ্ত দেহের অধিকার নিয়ে শ্রেয়সী, রক্ত কিন্তু চাই মানে চাই। শ্রেয়া অবাক স্বর। রক্ত ঝরেছে? কই, আপনি নিজেই তো দেখেননি। তুর্য অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে। দাঁতে দাঁত চেপে বলল, আমি স্যার নাকি তুমি ম্যাডাম? নিমিষে প্রতি উত্তর শ্রেয়ার। আপনি স্যার। তুর্য দুই অধর আলগা করে পুনরায় প্রশ্ন ছুড়ে দিল, শরীরটা তোমার নাকি আমার? আপনার। তাহলে আমি অনুভব করব নাকি তুমি? অনুভবে বুঝেছি রক্ত ঝরেছে, 2 ফোঁটা হয়তো, কিন্তু 1 ফোঁটা নিব। আমি এবার নির্দয় না। আর স্যার যেহেতু আমি বুঝিও তোমার চেয়ে অধিক, কোনো বাহানা চলবে না। 2-এর স্থানে 1 কমিয়ে 1 ফোঁটা এনেছি রক্তের পরিমাণ। তোমার শরীর থেকে আমার গায়ে 1 ফোঁটা রক্ত প্রবেশ করলেই দায় মুক্ত করব তোমাকে। শ্রেয়া তাজ্জব হয়ে চেয়ে রইল নির্নিমেষ। অক্ষিপটে চমক, বিস্ময়। মস্তিষ্ক কিছু বুঝে উঠতে পারছে না এ কেমন লোকের পাল্লায় পড়েছে। মানুষটা এখনও পাগল রয়ে গেল নাকি? নিস্তব্ধতা ভেঙ্গে তুর্য আদেশে সুরে বলল, নিচে নেমে বড় জায়গাটা দাঁড়াও তো। শ্রেয়া মিনমিন কণ্ঠে উল্টো জিজ্ঞেস করে, কেন? চরিত্রহীন পুরুষ হওয়ার আশা আবার ভেতরে জেগেছে তাই। তুর্য কাট কাট কণ্ঠের নির্লস জবাবে শ্রেয়ার হৃদয় স্থল ধুকপুক করে উঠল। তড়িঘড়ি করে নিচে নেমে মিশিয়ে নিল শরীরটা দেয়ালের সঙ্গে। তুর্য হাসল, দুর্বোধ্য হাসি। গুনে গুনে 3 পা ফেলল সম্মুখে। দূরত্ব থাকলো 1 আঙ্গুল। কিঞ্চিত পরিমাণের তফাৎটুকু আজও ঘুষায়নি সে। গাঢ় স্বরে বলল, কানে কানে একটা কথা শোনো। শ্রেয়া দম আটকে স্থির হয়ে আছে, নড়ছে না বিন্দু মাত্র। তুর্যর ঘোর লাগা স্বর হৃদয় নিংড়ানোর ক্ষমতা রাখে। হ্যাঁ বা না কিছু বলতে পারল না। সুঠাম তাগড়া দেহের যুবক খানিকটা ঝুঁকে এসে বলে, তোমার সন্নিকটে আজকাল আমার সহ্যের মাত্রা বেড়েই চলেছে। অস্থির হলাম, তবুও সহ্য শক্তি কমল না। হেয়ালি না করে বলেই ফেলি যে কারণে তোমায় এতক্ষণ আটকে রাখলাম তা হলো তোমার কাঁধের এক পাশে কালো কালো কি যে উকি দিচ্ছে। ঠিক করে নিও। শেষের বাক্যটা প্রচণ্ড মৃদু স্বরে উচ্চারণ করল তুর্য। দ্রুত গতিতে প্রস্থান ঘটালো নিজের। শ্রেয়া থম মেরে আরও চিপকে গেল দেয়ালে। পেট মোচড় দিচ্ছে আবারও। এবার বোধহয় বাথরুমে যেতেই হবে। ওড়না পিঠ ছড়িয়ে কাঁধসহ ঢেকে দৌড় মারল। আর দাঁড়ানো যাবে না, কোনো মতেই না। করিডরে এসে মুখোমুখি হলো প্রিয়র মামি রাহেলার। তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? আমি তোমাদেরই ডাকতে যাচ্ছিলাম, সেই যে গেলে, দুজন আর এলে না। চলো চলো, রাশেদা ডাকছে তোমাদের খাওয়ার জন্য।
এত বেলা গড়ালো এখনো খেলে না? প্রিয় অপেক্ষা করছে। শ্রেয়া পেটে এক হাত চেপে জানালো। আমি আসছি, 5 মিনিট দেরি হবে। এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রুমে এলো। ঢক ঢক করে পানি খেয়ে বিছানায় বসে বিড়বিড় করলো। এমন চরিত্রহীন পুরুষ পাগল লেকচারার দুটো দেখিনি আর। প্রিয়র টানাটানিতে বাথরুমে যাওয়া আর হলো না, অবশ্য প্রয়োজনও পড়েনি। পানি খাওয়াতে কেমন শান্ত হয়ে গেল পেটটা। এই অঙ্গের শত্রু একজনই এবং মানুষটা হলো তুর্য চৌধুরী। উনি কাছে এলে যত মোচড়ামুচড়ি। সরব করে নিচে আসে, এক দল খেয়ে উঠে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, যে পারছে চেয়ার দখল করছে, পেট ভরে খাচ্ছে, গিলছে, আবার উঠে যাচ্ছে। নতুন করে টেবিলে খাবার সাজাচ্ছেন কাজের লোকেরা। প্রিয় বসে পাশের চেয়ারে শ্রেয়াকে বসালো। বাম পাশের চেয়ার কাছাকাছি বসলো আয়ুষ। এতে প্রিয় আলতো হাসে, লজ্জাতুর হাসি হলে আখ্যায়িত করা হয় এটাকে। শ্রেয়া দেখে চকিতে মাথা নত করে খাবার খাওয়ায় নিমজ্জিত হয়, কিন্তু ওর সেই খাওয়ায় বিঘ্ন ঘটিয়ে সামনের দিকে চেয়ার টেনে বসে তুর্য। তাকে দেখেই শ্রেয়ার পুনর্বার পেটের পীড়ার সৃষ্টি হয়। গোগ্রাসে গিলে উঠে যাওয়ার চেষ্টা করে, আর চোখে তাকাতেই আখিদয়ে বেঁধে ওর পানে তুর্যর তীক্ষ্ণ তুখোর চাহনি। এভাবে চাওয়ার মানে খুঁজে পেল না। নিজের দিকে চেয়ে দেখল ওড়না ঠিক আছে কিনা, কাঁধের পাশে কোনো কিছু দেখা যাচ্ছে না তো। তবুও টেনে টুনে কাঁধের জামাটা ঠিক করলো। সাথে সাথেই তুর্যর ঠোঁটে উপহারের হাসি দেখা মেলে। শ্রেয়ার মন বলছে এই লোক ওর থেকে মজা লুফে লুফে নিচ্ছে। চেয়ার ছেড়ে বেসিংয়ে এসে হাত ধুয়ে উপরে উঠে আসলো। রুমে যাওয়ার পথিমধ্যে একটা রুম থেকে ভেসে আসে সাফার স্বর। এই মাইয়া এখানে আয়। হতবাক শ্রেয়া ফাতেমা চৌধুরীর নিজের রুম থেকে নিচু গলায় হাঁক ছাড়ছে। গটগট পায়ে গিয়ে উপস্থিত হলো ও। ফাতেমা চৌধুরী রহিমার দিকে তাকিয়ে দরজা বন্ধ করতে ইশারা করলো। কথা মতো রহিমা কাজটা বড় নিখুঁতভাবে সম্পন্ন করে দাঁত কেলিয়ে বলল, করে দিচ্ছি আম্মা। তারপর শ্রেয়ার পানে দৃষ্টি মেলে বলল, নতুন বধূ বউ খাটে দাঁড়ায় এসো কেন? ইতস্তত ভঙ্গিতে প্রতি উত্তর করে শ্রেয়া। ঠিক আছি আমি খালা। ফাতেমা গর্জে উঠলেন, রহিমা, তুই তাই রে নতুন বধূ কইলি কেন রে? নতুন বধূ হইব অহমিকা টহমিকা। এই মাইয়া স্বর্ণ চিনে নাকি? শ্রেয়া স্বভাবসুলভ ভঙ্গিতে বলে, ঠকবাস চিনি দাদি। কি কইলি তুই? ঠকবস কারে কইলি? এখনই গাট্টি বস্তা বাইন্দা তুই বিদায় হইবি। আমাগো খাইয়া পইরা একটা সাদা চামড়ার দেহ বড় করলি। 10 বছর তোরে বিনা পয়সায় পালছি, আমার লগে টক করলস? আল্লাহ আমার রিজিক দিয়েছেন, আপনারা উছিলা মাত্র। এত অহংকার! এতিমকে ঠকাতে গায়ে লাগেনি? এতিমদের পালেন ভালো কথা, এভাবে খোটা দেন কেন? আমি যাব না। আমার বান্ধবীর বিয়েতে পাক্কা নিমন্ত্রণ পেয়ে এসেছি আমি। আপনার কথা আমার পাও নড়তে অনিচ্ছুক। ভালো থাকবেন। বুড়ো বয়সে তেজ কমান দাদি। কথাগুলো বলে শ্রেয়া দরজা মেলে চলে আসে। ফাতেমা চৌধুরী ওকে শুধু নিজের ব্যবহারে চৌধুরী বাড়ির পুত্রবধূর স্থান দিয়েছিল তা আরও একবার প্রমাণিত হলো। চক্ষুকোটর জলে টইটম্বুর হয়ে উঠল এক লহমায়। ঘড়ির কাঁটা বরাবর 9টার ঘরে। পিট পিট করে চোখ মেলে রুমে একদল রূপসীর মেলা দেখে শ্রেয়া ধরফর করে উঠে বসল। সন্ধ্যার পর ক্লান্তিতে বিছানায় কোমল দেহখানি এলিয়ে দিতেই চোখ বুজে আসে। তন্দ্রা ভর করে নিয়ে যায় ঘুমের রাজ্যে। অস্পষ্ট চোখে দেখে সবাই সেজেগুজে ফিটফাট। হলুদ শুরু হবে বলে তাড়া দিচ্ছে অনেকে। শ্রেয়া নির্বাক হয়ে গেল স্বয়ং। বউ হলদের সাজে সজ্জিত হয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অপ্রতিভ হলো ও। রিনঝিনে স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে প্রিয়? হলুদ শুরু হয়ে গেছে, তুই সাজুগুজু করে এখানে বসে আছিস কেন? নিচে না গিয়ে? কত সময় চলে গেল? প্রিয় সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে টেবিলের ওপর থেকে বড় ডালা এনে বিছানায় রেখে বলল, ফটাফট তৈরি হবন, আমি তোকে ছাড়া বাসর ঘরে যেতেও নারাজ। আর এটা তো শুধু হলুদ। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে চাইল। প্রিয় হেসে বলে, বাসর ঘরের বাহিরে ওকে পাহারাদার হিসেবে রাখবো। ঘরে ঢুকবো নাকি? যা তো শ্রেয়া, রেডি হয়ে আয়। প্রিয়কে যত দেখে সবাই তত চমকায়। কেউ এত ভালোবাসতে পারে বান্ধবীকে, অথচ মানুষ বলে স্বার্থ ফুরালে নাকি বছরের পর বছর ধরে অটুট থাকা বন্ধুত্বেও ফাটল ধরে।
কিন্তু শ্রেয়া ও প্রিয় যেন এর উল্টো উদাহরণ। সবার বন্ধুতে প্রয়োজনীয়তা থাকে না, কারো কারোটা নিঃস্বার্থ হয়, ভালোবাসাময় হয়। শ্রেয়া ডালার ওপরের কাপড় সরিয়ে স্তব্ধ হয়ে গেল। একদম টুকটুকে লাল কাতন শাড়ির সাথে আর্টিফিশিয়াল লাল গোলাপের গহনা, এগুলো পরলে তো ওকে প্রিয়র চেয়ে কোন অংশের কম লাগবে না। এমনকি মানুষ ভাববে ওর হলুদ অনুষ্ঠান। ডেকে প্রিয়কে দেখালো। এগুলো মা দিয়েছে শ্রেয়া। মা বলল তোর জন্য উনি নিজ হাতে শপিং করবেন, তাই আমি আর যাইনি। মেয়ের জন্য মা শখ করতেই পারে, তাই না? এত ত্যাগ, নিজের মায়ের ভাগ পর্যন্ত দিয়ে দেয় এই মেয়ে। শ্রেয়া একটু ভেবে বলল, কিন্তু এগুলো মানে এরকম কেন দিবে? আমাকে বউ ভাববে না মানুষ? প্রিয় ফিক করে হাসলো, কর্ণকুহরে ফিসফিস করে বলল, বউ লাগলে যেই পাত্র তোকে চাইবে তার হাতেই তোকে তুলে দিব। তুর্য স্যার ডিলেট। শ্রেয়া রুমে বসে খুঁতখুত করছে, বিরতিহীন। নিচে যেতে জড়তা সংকোচে ভুগছে। দর্পণ পানে আরও একবার কাজল মাখা আক্ষিদয় নিক্ষেপ করে প্রগাঢ় দৃষ্টিতে চাইল। এই নিয়ে 6 পেরিয়ে 7 বার হলো নিজেকে পর্যবেক্ষণ করেছে। বারংবার অক্ষিপটে ভাসছে লাল টকটকে ওষ্ঠোদ্ধর, টকটকে লাল কাতন শাড়ি, মাথায়, কানে, হাতে, গলায় সিঁথিতে লাল গোলাপের অর্নামেন্টস, কপালে ছোট্ট লাল টিপ, চুল খোপা করে তাতে বেলি ফুলের মালা জড়ানো। অতঃপর শাড়িটা আঁচল হাতে তুলে প্রিয় মাথায় ঘোমটা টেনে দিল। শ্রেয়া হতবাক, স্তব্ধ। যে কেউ নিঃসন্দেহে তরতর করে উচ্চারণ করবে, আজ হলুদ নয়, বরং বিয়েটা বোধহয় ওর। এত লাল টুকটুকে কেন লাগছে ওকে? 2 গাল রক্তিম কেন এত পরিমাণে? ঠিক 3 বছর আগে যেমনটা লেগেছিল। বুকটা ধক করে উঠল, চোখের পাতা ফেলে মাত্রই অতি সামান্য সময়ে। শঙ্কিত হয়ে প্রিয়র উদ্দেশ্যে বলল, আমি যাব না, তুই যা, নয়তো এই শাড়ি খুলে অন্য একটা পরে যাই প্লিজ। প্রিয় চোখ রাঙিয়ে চেয়ে নিজের মাথার টিকলি খুলতে শুরু করলো। আকস্মিক এমন কাজে চোখ ছানাবড়া শ্রেয়ার। প্রিয়র এক হাত ধরে বাধা প্রদান করলো। ব্যগ্র অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে বলতে থাকে, কি করছিস? শ্বাস নষ্ট হয়ে যাবে তো। আচ্ছা আমি যাব, এত জেদ কেন তোর? কারণ শ্রেয়ু ছাড়া আমার কিছুই ভালো লাগে না। প্রিয়র নির্লস জবাব। তৎপর আলগোছে জড়িয়ে ধরে শ্রেয়াকে, মিনমিন করে বলল, তোকে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে নিয়ে যাচ্ছি। শ্রেয়া নিচু কণ্ঠে চিল্লিয়ে উঠল। চাপা স্বরে প্রশ্ন ছুড়ে দিল। কি? ভাবেলেশীন কণ্ঠ প্রিয়র। কি আবার কি? বোন থাকলে সঙ্গে নিয়ে যায় না? তো তুই তো আমার বোন, তোকে নিয়ে যাব। তাছাড়া ওটা তোর শ্বশুরবাড়ি, যেতে কিসের দ্বিধা? এটাই তো দ্বিধার আসল কারণ। নামে শ্বশুরবাড়ি হলেও ওই বাড়ির মেহমান হিসেবে নিতেও তাদের ভীষণ অপারগতা। বউ সেজে যাবি, মেহমান হয়ে যাস না, তাহলেই সমস্যার বিরাট সমাধান হয়ে গেল। শ্রেয়া সতর্ক দৃষ্টিতে চেয়ে রইল কয়েক পলক প্রিয়র চেহারার আকৃতির দিকে। সন্দেহতীত কণ্ঠে প্রশ্ন করে, তোর কথাগুলো আজ বড্ড এলোমেলো লাগছে। একবার বোন, একবার মেহমান, একবার বউ, এত অবিন্যস্ত কথা কেন? কেন না, আজ সংশয় আমি এলোমেলো। কি দেখলাম একটু আগে, কি সুন্দর একটা ছেলে চোখে পড়লো। গায়ে নীল পাঞ্জাবি, চোখে সানগ্লাস, ঠোঁট দুটো যেন চুম্বক। ইচ্ছে করছিল ব্যালকনি থেকে লাফ দিয়ে চুমু খেয়ে আসি। শ্রেয়ার চমকিত স্বর। তোর কিন্তু বিয়ে কাল প্রিয়, চুপ কর। কেউ শুনে কি বলবে? আয়ুষ ভাইয়া তোকে ফুটবল বানিয়ে খেলবে, দেখিস তুই। ওই ব্যাটার কথাই তো বলছি রে। ও আচ্ছা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্রেয়া। আবারও ঘরে হুড়মুড় করে নিজেদের আগমন ঘটিয়ে প্রিয়র কাজিন দল। তবে এক একটার চোখে দৃষ্টি স্থির। বড়সড় হা করে সমস্বরে চিৎকার করে উঠল, আজ কি শ্রেয়া আপুকেও বিয়ে দিয়ে দিবা প্রিয় আপু? প্রিয় নড়চড়ে উঠল, নিজেকে ঠিক করে পা বাড়াতে বাড়াতে আওড়ালো, হ্যাঁ দিয়ে দেব। তোরা ওকে ধরে নিয়ে আয়, আমার চিন্তা করতে হবে না, আমি নিজ পায়ে হেঁটে হেঁটে চলে যাব। সত্যি সত্যি প্রিয়র কথা অনুযায়ী সবকটা শ্রেয়াকে ধরে বেঁধে সিঁড়ি পর্যন্ত এনে হাজির করে। কোনো মতে ওদের থেকে নিজেকে ছাড়িয়ে দম ফেলে শ্রেয়া। মাথার ঘোমটাটা ঠিকঠাক আছে কিনা তা হাত দিয়ে পরখ করে নিল। গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে নেমে আসে নিচে।
প্রিয় ততক্ষণে সদর দরজা পেরিয়ে স্টেজের অভিমুখে। অন্যদিকে শ্রেয়ার অসহ্য লজ্জায় পুরো কায়ায় তরঙ্গ খেলে যাচ্ছে, নেত্রযুগল নিম্ন হয়ে পড়েছে ক্ষণে ক্ষণে। এই বুঝি অচেনা কোনো অতিথি জিজ্ঞেস করে বসল অত্যাধিক বিস্ময় সমেত। এই তুমি বুঝি বউ? অনিচ্ছা সত্ত্বেও পা দুটো এক প্রকার জোর করে চালিয়ে বাহিরে আসলো। আজ ঠেলাগাড়ি হতে মন চাইছে। কেউ যদি পশ্চাৎ হতে ঠেলতো তবে বোধ হয় খুব খুব বেশ হতো। ফলস্বরূপ শ্রেয়া এগিয়ে যেত এক পা করে। মনের জোরের প্রয়োজনীয়তা আবশ্যক হয়ে উঠত না তাহলে? আমাদের জীবনের চলার পথে কি শুধু দুটো পা থাকলেই চলা যায়? যেমন করে গাড়ির চাকা থাকে, সেই চাকা দ্বারা দীর্ঘ লম্বা রাস্তা অতিক্রম করে, এমনটা? গাড়ির ক্ষেত্রেও বিশেষ ভিন্নতা বিদ্যমান। পেট্রোল তেলবিহীন সেই জড় বস্তুর কোনো মূল্য নেই। মানুষের জীবনে পা থাকলেই চলে না, গায়ে শক্তি থাকতে হয়। তার চেয়েও যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মনের জোর। মনের জোর, ইচ্ছা শক্তিই কিন্তু মানুষকে উচ্চতার শিখরে পৌঁছে দেয়। একটা মানব কিংবা মানবী দেহের শক্তি খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করার ক্ষমতা রাখে না। প্রথম প্রয়োজন হয় মনের শক্তির। মনের জোরে দেহ চলে, কিন্তু শ্রেয়া সেটাই খুঁজে পেতে ব্যর্থ। মনে হচ্ছে আবারও মেহরিমার সামনে এসে দাঁড়াবে, বলবে অমন করে সেজে এসেছে কেন। নিজেরও সংকোচ লাগছে, তাই আর স্টেজের দিকে পা না বাড়িয়ে একপাশে কাছাকাছি দাঁড়িয়ে রইল। তবে রক্ষা হলো না। প্রিয়র আদেশে ওকে টেনে টুনে বের করে নিয়ে গেল সবগুলো। অজ্ঞতা দুপা সচল না হয়ে পারল না। দু পরিবারের মেহমানে পুরো বাগান ভরপুর। স্টেজের সামনে পাতানো চেয়ারে চেয়ারে বসে আছে চেনা অচেনা চেহারের অনেকগুলো মানুষ। পুরুষ মানুষ, মহিলা, বাচ্চা কাচ্চা, সবাই ওর দিকে কেমন ড্যাব ড্যাব নয়নে তাকিয়ে আছে। বিশাল বড় স্টেজ। এক পাশে আয়ুষ ও প্রিয়র স্থান, অন্য পাশে তুর্য ও অহমিকার। প্রিয় নিজের আসন ছেড়ে অন্য একটা চেয়ার এনে নিজেদের পাশে রাখল। আয়ুষকে নিচু গলায় বলল, তুমি এই চেয়ারে বসো না, আমি এখানে বসে শ্রেয়ার সাথে পিক তুলবো। পাশে থাকায় শ্রেয়ার কান অবধি বিনা বাধায় প্রত্যেকটা শব্দ পৌঁছালো। তৎক্ষণাৎ আতকে উঠে বলে, কি বলছিস তুই? পাগল হয়েছিস? ভাই আপনি বসে থাকেন, আমি স্টেজে বসবো না, নিচে গিয়ে বসবো। আমি একদম ওর কথা শুনবেন না। আয়ুষ স্মিত হেসে দাঁড়িয়ে পড়ল, আর চোখে প্রিয়র দিকে তাকিয়ে বলল, বউ বললে সব কিছুতেই রাজি, তুমি বসো। বউয়ের শখ তোমার সঙ্গে ছবি তুলবে, আমি না হয় তোমাদের আমার মুঠোফোনে বন্দিনী বানাই। বলতে দেরি হলেও আয়ুষের মোবাইল বের করতে খুব একটা সময় লাগেনি। ইশারায় দুজনকে একসাথে বসতে আদেশ করে বাধ্য সুবোধ বালিকা হয়ে উভয়ের বধূরূপে বন্দিনী হয়েই গেল। তার মধ্যে অপর পাশে বসানো হলো অহমিকাকে। ভারী মেকআপে অদ্ভুত সুন্দর ঠেকল তাকে শ্রেয়ার নজরে। হৃদয়স্থল যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করল। শুধু হলুদের সাজ দেখে এহেন অবস্থা, তাহলে যখন তুর্য এসে অহমিকার পাশে বসবে কেমন করে সহ্য করবে সে? তার সহ্য শক্তির মাত্রা কম, খুবই ক্ষীণ। পানি পান করার বাহানা রটিয়ে উঁচু স্থান ত্যাগ করে ভূমিতে পা রাখল। জুতোর নিম্নতলে পিষে যাচ্ছে সবুজ ঘাসগুলো। দ্রুত হেঁটে বাগানের মধ্যিখানে এসে থমকে গেল। নিস্তব্ধ হয়ে পড়ল চোখজোড়া। সামনে মেহরিমা, রাশেদা, ত্রিহা ও তুর্য হেঁটে আসছে। তারাও কয়েক পা এসে থেমে যায়। রাশেদা ওর চিবুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে মায়াভরা কণ্ঠে বলে ওঠে, তোকে কি সুন্দর লাগছে রে মা, মনে হচ্ছে তুই বউ। শ্রেয়া মেকি হাসল, লজ্জায় মাথা নত করল, পরক্ষণে চোখ তুলে রিনঝিনের স্বরে বলল, ধন্যবাদ আন্টি, এত সুন্দর একটা শাড়ি দেয়া। বাক্যটা সমাপ্ত করার আগে একটা গমগমে গম্ভীর স্বর যেন কণ্ঠ চেপে ধরে। রাশভারী গলায় বলে, আন্টি সবাই অপেক্ষা করছে, এমনিতে অনেক লেট হয়ে গেছে, চলুন, নয়তো সবাই পরে ঘুমে ঢুলু ঢুলু হয়ে মাটিতে গড়াগড়ি খাবে। আরে তুমি একদম ঠিক বলেছ তুর্য, চলো চলো। শ্রেয়া তুইও আয়। আমি একটু পর আসছি, মোবাইলটা ঘরে রেখে এসেছি আন্টি। আচ্ছা, আমরা যাই। মেহরিমা তীক্ষ্ণ চোখে চেয়ে পা মিলালো সবার সাথে।
তুর্য তাদের আগেই চলে গেল। শ্রেয়া প্রচণ্ড বিস্ময়ত হলো। লোকটা একটাবারও ওর দিকে চেয়ে দেখল না। কেন দেখবে? আজ সে কেবল অহমিকাকে দেখবে, যে কিনা আগামীকাল চিরকালের নিমিত্তে তার বউ হয়ে যাবে। অথচ ও নতমস্তকে সারাক্ষণ মানুষটার দিকেই চেয়েছে, তীর রেখা নজরে একরাশ মুগ্ধতার সহিত। সাদা পাঞ্জাবিতে শুধুই একজন শুভ্র পুরুষ দেখছিল ও। এক মুহূর্তের জন্য স্পৃহা হয়েছিল পাশে দাঁড়িয়ে কাউকে বলতে, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত ব্যক্ত করুন তো, আমাদের একসাথে কেমন লাগছে? সাদা এবং লালের কম্বিনেশন মোহনীয় না? কিন্তু হায়, এ যে কখনো হবার নয়, হবেও না। এক কৃষ্ণবর্ণের রজনী পেরোলেই প্রকৃতিতে দ্যুতির বিচরণ, খেলার শুরু হয়ে যাবে। সেই সঙ্গে প্রিয় মানুষের সন্ধি হবে অন্য এক রমণীর সাথে। বুকে পাথর সমান ওজন কমানোর প্রয়াসে দীর্ঘমেয়াদী নিঃশ্বাস ছাড়ে শ্রেয়া। নেহাত ওইখান থেকে উঠে আসতে পেরেছে, নয়তো চক্ষু কোল বেয়ে যে অশ্রুকণার কপল ছুঁয়ে চিবুক বেয়ে গলা স্পর্শ করেছে তা সবার চোখে চোখে বিত্ত। গটগট পায়ে ঘরে ঢুকে পানি পান করল। অনুষ্ঠান বাহিরে হওয়ায় ঘরে তেমন একটা কেউ নেই। তেমন একটা বললে ভুল হবে, কেউই নেই। গানের তীব্র আওয়াজ আছে। শ্রেয়া শক্তিহীন দেহখানি সোফায় এলিয়ে চোখ বুজে পড়ে আছে। দুদিকের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে যাচ্ছে জল। বুক ফেটে আর্তনাদ বাহিরে আসতে চাইছে। ভালো লাগছে না, অঢেল কষ্টে শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। এই দুঃখের শেষটা কোথায়? কখনো কি সমাপ্তি ঘটবে, নাকি অন্তিমকাল অবধি বেয়ে বেড়াতে হবে? মাথা উঠিয়ে বসল। নেত্র মেলতেই হতবিহ্বল বাকরুদ্ধ। যাকে কেন্দ্র করে কল্পনা করে এত এত কষ্টের সৃষ্টি, সেই ব্যক্তি সামনের সোফায় বসে আছে ভাবলেশীনভাবে। দৃষ্টি হাতের লাল গোলাপের দিকে নিবদ্ধ। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফুলটা। শ্রেয়া বিহ্বল কণ্ঠে কিছু বলতে চাইল, হাত নাড়াতেই চুরির আওয়াজে তুর্য ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে। ভরকে গেল ও। এভাবে তাকানোর মানে বুঝল না। কোমরে হাত দিয়ে চেক করলো শাড়ি ঠিক আছে কি না। এই ব্যক্তি আবার লজ্জায় ফেলতে দক্ষ। কোনো কারণ না পেয়ে ভরকে যাওয়া বজায় রেখে বলে উঠল, আপনি এইখানে বসে আছেন কেন? বউয়ের পালিয়ে যাওয়ার গল্পটা শোনার জন্য। তুর্যর চিরাচরিত কণ্ঠের বাক্য কর্ণপাত হতেই শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে যায়। আমতা আমতা কণ্ঠস্বর ওর। কি? তুমি কি বউ? আর বউ হলে অনুষ্ঠান থেকে পালিয়ে এখানে এসে হাত পা ছড়িয়ে বসে আছো কেন? আমি বউ কেন হতে যাব? তুর্য শটান হয়ে বসে আনন্দপূর্ণ মেজাজে বলে, বউ না হলে বউয়ের মতন সেজেছো কেন? ছেলেদের ইমপ্রেস করার ধান্দা? শ্রেয়া বুঝে পায় না এই লোক কথায় কথায় ধান্দা শব্দ ব্যবহার করে কেন, আর এটা ওর বেলায় কেন করে ও কি ধান্দাবাজ মেয়ে? কিছু কঠিন কথা শোনাতে যেও দমে যায়। নম্র স্বরে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলে, আন্টি দিয়েছেন অর্নামেন্টস আর শাড়িটা, তাই ওনার দেওয়া জিনিস ফেলতে পারলাম না, আর প্রিয়ই এমন করে সাজিয়ে দিয়েছে। আকস্মিক তুর্য ঠান্ডা দৃষ্টিতে চেয়ে ফিসেল কণ্ঠে বলল, আন্টি দিয়েছে? হ্যাঁ। শ্রেয়া মাথা নাড়িয়ে জানায়। পর মুহূর্তেই দেখে তুর্য ঠোঁটের কোণে সুপ্ত বাঁকা হাসি নিয়ে ওর নিকটে আসে। শ্রেয়ার কানে লাল গোলাপটা গুজে দেয়। কিছু বুঝে ওঠার পূর্বেই বেরিয়ে গেল। হতভম্ব হয়ে রইল ও। প্রিয় খবর পাঠিয়েছে তাড়াতাড়ি স্টেজে পৌঁছাতে। এখনই নাকি বিয়ে হবে। এটা শুনে কয়েক মিনিট কয়েক সেকেন্ড শ্রেয়া স্থির হয়ে গেল। ডিসিশনটা চৌধুরী বাড়ির সদস্যদের, সবার নয়, কেবল তুর্য ও আয়ুষের। তারা দুজন আগেই সবার সাথে কথা বলে ঠিক করে রেখেছিল, তবে প্রিয়কে জানানো হয়নি। মেহমানরা পর্যন্ত জানে না আজ বিয়ের কার্যটা সম্পূর্ণ হয়ে যাবে। কাল সেই উপলক্ষে অনুষ্ঠান। শ্রেয়ার কাছে এটা খুব ইউনিক লাগলো, কিন্তু মরে যেতেও ইচ্ছে জাগছে। স্বামীর বিয়েতে উপস্থিত হতে যাচ্ছে। কখনো মানুষটার বুকে মাথা রাখা হলো না। দুঃখ সুখ ভাগাভাগি পর্বটা এলো না। হলো না সংসার গড়া। কেবল প্রিয়র জন্য যেতে হবে। মেয়েটা ওর জন্য অনেক করেছে। স্বার্থপর হলে চলবে না একদম। কিছু দিতে না পারুক, বিয়েতে অংশীদার হওয়া তো যায়।
সেই চিন্তায় অটল থেকে দ্রুত পদে আসে। আস্তে আস্তে শুনতে পায় কাজী সাহেবের রসকসহীন স্বর। পাত্রকোণে তো রেডি, তাহলে বিয়ে পড়ানো শুরু করি। বাড়ির বড় ছেলেকে দিয়ে শুরুটা হোক। তাৎক্ষণিক শ্রেয়ার কর্ণধার হয় আরও একটা কণ্ঠ, তুর্যর গম্ভীর কণ্ঠ। একটু অপেক্ষা করুন কাজী সাহেব, আমার বউকে আসতে দিন। এটুকু বলে সামনের দিকে তাকালো। শ্রেয়া পাথর হয়ে গেল নিমিষে। সবার মুখশ্রীতে অবাকতার ছাপ। দেখল তুর্য এগিয়ে আছে, দাঁড়িয়ে আছে ওর সামনে। শ্রেয়ার হাত ছুঁয়ে বলল, তোমার জন্য কাজী সাহেব দাঁড়িয়ে আছে, চলো। শ্রেয়া ভয়ার্ত দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকালো। অনুভব করলো আজ হৃদস্পন্দন একদম স্বাভাবিক, গতি নিয়ন্ত্রণ হারা হয়নি একটাবারও। কিন্তু মস্তিষ্ক অচল হয়ে পড়েছে, কিছুই বুঝতে পারছে না। ভিতরে ভয়ের রেশ পর্যন্ত নেই, যা আছে সব বাহ্যিক অংশে। জীবনে প্রথমবার এমন পরিস্থিতির অনুভূতির ভয়ের মুখোমুখি হলো সে। তুর্য তাড়া দিয়ে বলল, চলো। সামলে ওঠার সুযোগ দিল না, বরঞ্চ হাত ধরে স্টেজে নিয়ে আসে তুর্য। সকলের উৎসুক চাহনি নিবদ্ধ দুজনের দিকে। অনেকেই ইতিমধ্যে ফুসুর ফাসুর শুরু করে দিয়েছে। এটাই হবার ছিল। যখন কাঙ্ক্ষিত ঘটনার ফলন না হয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, মানুষের মুখে মুখে সেই বিষয়ে আলোচনা সমালোচনাটাও যেন শ্রেয়। মেহরিমা চৌধুরীর মুখে বিস্ময়ের ছাপ বিশদ। এগিয়ে এসে বললেন, এসব কি তুর্য? এই মেয়ের হাত ধরে এখানে নিয়ে আসলি কেন? তুর্য স্মিত হাসে মায়ের দিকে তাকিয়ে। শ্রেয়ার হাতটা ধরে রেখেই বিলম্ববিহীন সিধা জবাব দেয়, বউকে আবার বিয়ে করতে নিয়ে আসলাম। মেহরিমা আতকে উঠলেন, বললেন, বউ? তোর কি শরীর খারাপ লাগছে? এই মেয়ে তোর বউ হবে কেন? কি আবোল তাবোল কথা বলছিস? মা, বিয়েটা হয়ে যাক, তারপর বলবো সুস্থ আছে কিনা। আর বউ কিভাবে হলো সেটা আমার চেয়ে তুমি ভালো করে জানো। অভিনেত্রীর ট্যাগটা দিতে পারছি না, কারণ আমার কাছে মা যেমনই হোক, কঠোর, মিথ্যাবাদী, ছলনাময়ী, এসবে আমার মাথা ব্যথা নেই। সত্য একটাই, তুমি আমার মা, এবং আমার কাছ থেকে সম্মান সর্বোচ্চটা এবং ভালোবাসার সর্বোচ্চটা পাওয়ার যোগ্য। কথাগুলো অত্যন্ত ঠান্ডা গলায় বলল তুর্য। মেহরিমা ছেলের অপর হাতটা হাতের মুঠোয় নিয়ে কেঁদে উঠলেন। নরম কণ্ঠে বললেন, বিয়েটা করিস না বাবা, তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তুই জানিস না এই মেয়ে কেমন? তোকে ফেলে বিয়ের পরদিন পালিয়েছিল, ও আবারও তোকে ধোঁকা দিবে। তুর্য হাত বাড়িয়ে মায়ের গালে লেগে থাকা জলবিন্দু মুছে দিল। বলল, বিয়ে হয়ে গেছে আমাদের, ভাঙেনি কখনো। বউকে ছাড়ার প্রশ্নই আসে না মা। ওই যে বললাম মা, অপরাধ করলেও তার প্রতি সম্মান কমে যাবে না, তেমনি বউ করলেও ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। অবশ্যই সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে। এছাড়া প্রত্যেক মানুষের নেয়া পদক্ষেপের পেছনে কোনো না কোনো কারণ লুকায়িত থাকে। বাধা দিও না প্লিজ। তুর্যর এত নরম কণ্ঠস্বরে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য অবাক। এত বড় একটা সত্য জানতে পারল, অথচ নিস্তেজ আছে, তা যেন অবিশ্বাস্য। বাড়ির সবাই বিয়ের কথা লুকালো। বিয়ের পরের সকালে বউ উধাও হয়ে গেল সব জেনেও রাগের বহিঃপ্রকাশ করল না সে। এমনকি চেহারায় আকৃতিতে কিঞ্চিত ক্রোধ ফুটে ওঠেনি। আয়ুষ ও প্রিয় একে অপরের মুখের দিকে তাকালো। ওরা আজ অন্য কল্পনা করে রেখেছিল, কিন্তু তা ভেস্তে দিয়ে তুর্য এভাবে সত্যটা টেনে হিসড়ে সামনে আনবে কস্মিন কালেও ভাবেনি তারা। দুজনের আজ যেমন করেই হোক তুর্য শ্রেয়ার স্বামী, এটা সবার সামনে বলে দিত। হলুদের রাতেই বিয়ে হবে এটা জানতেই প্রিয় ইশারায় কথা অবধি সেরে নেয় আয়ুষের সঙ্গে। তুর্য বিয়ে করতে বসলেই ও বলে দিবে তুর্য বিবাহিত। ভরা আসরে বললে তো মেহরিমা আর অন্যরা বিষয়টা ধামাচাপা দিতে পারবে না, সেটা ভেবেই সিদ্ধান্ত নেয়। কিন্তু তুর্য এভাবে জেনে গেল কিভাবে, কবে? মনে হাজারো প্রশ্ন জাগছে। আয়ুষ তুর্যর মেজাজ, স্বভাব সব কিছুর সাথে 100% না হোক অল্প বিস্তর হলেও পরিচিত। এত শীতল ব্যবহার কেমন যেন বাজছে মনে। তবুও একদিক থেকে দুজনের কল্পনা জল্পনা সফল হলো। ধরন ভিন্ন ছিল, কিন্তু লক্ষ্য ঠিক, নিজের গন্তব্য খুঁজে পেয়েছে। তুর্য হাতের বাঁধনটা শক্ত করে অহমিকার উদ্দেশ্যে বলল, উঠো। অহমিকার ভয় ভয় কণ্ঠ, আমি কেন উঠব তুর্য? এখন আমাদের
বিয়ে না? তুমি এতক্ষণ কানে শুনুনি? বয়রা তুমি? আমি বিবাহিত, 2 বিয়ে করে 2 বউ পালার টাকা আমার নাই। তাছাড়া 2 সতীনের চুলাচুলি সহ্য করতে পারবো না। পরে দেখা যাবে মাথায় রক্ত চড়ে গেছে, যে কোনো একটাকে মাটিতে পুঁতে দিয়েছি। তাই রিস্ক নিতে চাই না। জলদি উঠো। অহমিকা গো ধরে বসে রইল, কণ্ঠে তেজ ঢেলে বলে, তুমি এত স্বার্থপর হতে পারো না তুজ্জয়। আমি তোমাকে দিনরাত এক করে মানসিক রোগী থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। আমি ভালোবাসি তোমাকে। সেহা তুমি পাগল বলে ছেড়ে চলে গিয়েছে। আমাদের তো তুমি অসুস্থ হওয়ার আগেই বিয়ে ঠিক হয়েছিল। তুমি নিজের মুখে বলেছ আমাদের সুন্দর সংসার হবে। আজ তোমার কথায় এত অদল বদল কেন হচ্ছে তুজ্জয়? কারণ আজ আমি অন্য কারোর স্বামী, আর তুমি আমার বুকে লাথি মেরে যাওয়া প্রথম নারী। তুর্য প্রতি উত্তর করতেই অহমিকা দাঁড়িয়ে পড়ে, দ্বিধাহীন কণ্ঠে বলল, তোমার বউও তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে আমার বেলায় এত অবিচার কেন? মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়া। সব কিছু স্বপ্ন ঠেকছে তার নিকট। তুর্য ওর দিকে একবার তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, প্রেমিকা একবার ছেড়ে গেলে বারবার যেতে পারে, কিন্তু বউ, সে একবার বাড়ির চৌকাট মারিয়ে গেলেও তাকে দ্বিতীয়বার ধরে বেঁধে আনার ক্ষমতা থাকে, কারণ সে তার স্বামীর বৈধ সম্পদ। শ্রেয়ার হৃদযন্ত্রটা তরাক করে লাফিয়ে উঠল। বৈধ সম্পদ? ও তুর্য স্যারের সম্পদ। তবে প্রশ্নের ঝুলি বড় করতে পারল না। তার পূর্বেই তুর্য ওকে নিয়ে আয়ুষ ও প্রিয়র সামনে উপস্থিত হলো। আয়ুষের দিকে চেয়ে বলল, আমরা আগে বিয়ে করে নিই, তোদের আপত্তি নেই তো? অহমিকার সাথে প্যাচাল করতে চাইছি না আপাতত। আয়ুষের সাবলীল জবাব, জিজ্ঞেস করতে হয় ভাই, যেহেতু তোর কয়েকদিনের ছোট আমি, তাই তুই আগে বিয়েটা করে নে। পরক্ষণেই প্রিয়কে আদেশের সুরে ডাকে, শ্রেয়াকে জায়গা দাও বসতে। প্রিয় খুশিতে গদগদ হয়ে শ্রেয়াকে পাশে বসালো, নিজে উঠল না। বান্ধবী কবুল বলবে ও পাশে থেকে শুনবে, এটা চিন্তা করেই মন মেজাজ পুলকিত হয়ে উঠছে। নুরুল চৌধুরী ছিলেন এখানে উপস্থিত, সব থেকে নীরব দর্শক। তিনি ছেলের কর্মকাণ্ড দেখে যাচ্ছেন অপলক। আজ যেন ছোট ছেলের মাঝে বড় ছেলেকে খুঁজে পাচ্ছেন তিনি, কিন্তু পার্থক্য সেদিনকার মতন ছেলের গায়ে হাত তুলতে ব্যর্থ হচ্ছেন। হারিয়ে ফেলেছেন মুখ দিয়ে শব্দ উচ্চারণ করার ক্ষমতা। অথচ বাড়ির বড় ছেলেকে, ছেলের বউকে বাড়ি হতে বিতাড়িত করা হয়েছে ঠিক এমনই এক কারণবশত। শুধু তিনি নয়, ত্রিহা, ফাতেমা, প্রায় সকলেই মেয়েটাকে কখনোই বাড়ির বড় বউ বলে পরিচয় দেয়নি। সময়ের স্রোতে তোহাসহ বিচ্ছন্ন হয়ে গিয়েছে। প্রথম যেমন করে ফোন দিয়ে ফিরে আসতে চাইতো, তা এখন আর হয় না। তুর্য বাবার সামনে এসে দাঁড়ালো, কোনো প্রকার ইতস্তত না করে নম্র গলায় বলে, পারমিশনের প্রয়োজন নেই বাবা, বিয়েটা আগেই হয়ে গেছে। তবুও একবার অনুমতি চাইছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। স্ত্রী। নুরুল সাহেব হাত দেখিয়ে থামিয়ে দিলেন, গম্ভীর স্বরে বললেন, জনসম্মুখে সিক্রেট চাইছি না। আমার বিশ্বাস তুমি তোহাসের মতো ভুল কাউকে জীবনসঙ্গী বানাবে না। বিয়েটা সেরে নাও, যত কথা হবে সব চৌধুরী বাড়ির 4 দেয়ালের মাঝে। মেহরিমা ফাতেমা ভয়ের সেটে আছেন। রহিমা খালা ওনাকে খোঁচা দিয়ে বলল, আম্মা, নুরুল ভাইয়া এবার আপনারে ছাড়ব না। পানি যে ঘোলা করছেন তার দায়ভার কিন্তু আপনার। ফাতেমা শুকনো ঢোক গিললেন, বড্ড টেস্টা পেয়েছে। না জানি পুনরায় শ্রেয়ার আগমনে কোন ঝড় ওঠে চৌধুরী বাড়িতে। তুর্যও নিজের ছেলের নিশ্চপতা এই প্রথম দেখলেন। প্রচণ্ড ভীত হয়ে আছেন। বাড়ি গিয়েই রোগের বাহানা ধরে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায়ন্তর আছে বলে মনে হলো না। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে, কত শত প্রশ্ন। এগুলো শ্রেয়ার মুখের নয়, মনের প্রশ্ন। সকল প্রশ্ন দূরে ঠেলে শ্রেয়া 3 বার কবুলটা বলেই দিল। আরেকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল নতুন করে তারা। এবার মানুষটা সামনেই আছে, কবুল বলে বিয়ের আসর ছাড়েনি। স্পষ্ট দেখেছে ও তুর্যকে। কাজী সাহেব রেজিস্টার পত্র সামনে দিয়ে বলল, সাইন করে দাও। সঙ্গে সঙ্গে মনে পড়ল আগেরবার বিয়েতে রেজিস্ট্রি হয়নি, শুধু ধর্মীয় মতেই হয়েছিল। কিন্তু কাবিননামা তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তথ্য কোথায় পেল তুর্য? তাকিয়ে দেখল বার্থ সার্টিফিকেট নামটাও ঠিক আছে, হুমায়রা তাসনিম। কিন্তু এসব কোথায় পেল?
ভার্সিটি থেকে কালেক্ট করেছে? ঠিক কতদিন ধরে জানে তুর্য? তাহলে কি এতদিন যা বলতো কাছে আসতো সব কিছু জেনে শুনে? এ মুহূর্তে শ্রেয়ার মাথা ঝিমঝিম করছে, ব্যথা করছে খুব। বিলম্ব না করে ঝাপসা দৃষ্টিতে কোনো রকমে স্বাক্ষর সম্পূর্ণ করল। তুর্য ও 3 বার দৃঢ় কণ্ঠে কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। চারদিকে হইচই লেগে আছে। রাশেদা তাড়া দিচ্ছেন যত দ্রুত সম্ভব শ্রেয়া ও প্রিয় যেন বউ সেজে তৈরি হয়ে থাকে। রাতে এক মুহূর্তের জন্য চোখে ঘুম নামেনি শ্রেয়ার। চিন্তায় হাত পা কাঁপছিল। ওর মন বলছে আগামীতে কিছুই ভালো হবে না। মেহরিমা ফাতেমা কেউ মানবে না ওকে। তার চেয়ে বড় কথা তুর্য এত সহজে কেন মানল? কেমন সন্দেহতীত সব কিছু। বিয়ে হওয়ার পর তুর্য একবারও কাছে আসেনি, কথা বলেনি। সর্বক্ষণ মনে হলো একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করতে স্ত্রীকে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছে। শ্রেয়া ধরপড় করে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। সত্যি কি তাই? তুর্য স্বামীর দায়িত্ব পালন করেছে? তাহলে ভালোবাসা কোথায়? ভালো কি আদৌ বাসে? প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে। তুর্যকে বোঝা কঠিন হতে কঠিনতর লাগছে। ভালোবাসা নাকি দায়িত্ব? বাহিরে রোদে ঝলসে যাবার অবস্থা সবুজ গাছগাছালির। মধ্যাহ্নের প্রহর চলছে। শ্রেয়া ঘুমিয়েছে ভোরের দিকে। এক ঘুমে পুরো সকাল পার করে জাগলো দুপুরে। গতকাল যা ঘটেছে তা ভেবে রাশেদা, প্রিয় কেউ ডাকেনি। টেবিলের ওপর নাস্তার প্লেটটা পড়ে আছে অবহেলিত হয়ে। প্রিয় ভুরু কুঁচকে বলল, খেয়ে নে শ্রেয়া, তারপর গোসল দিয়ে আয়, এখনই পার্লারের লোক এসে পড়বে। খিড়কির ধারে দাঁড়িয়ে তপ্ত পরিবেশ অবলোকন করছে শ্রেয়া। ঘাড় বাঁকিয়ে মৃদু স্বরে আওড়ায়, স্যারকে দেখেছিস? দেখলাম তো সকালে নাস্তা করে বেরিয়ে গেলেন। ও হ্যাঁ, আয়ুষীর মাধ্যমে তোর বিয়ের বেনারসির অর্নামেন্টস সব পাঠিয়েছেন। রাতে মা বলল হলুদের কাপড় যা দিয়েছিল তোকে ওইগুলো নাকি তুই পরিসনি। তার মানে তোর পরনের গুলো মায়ের দেওয়া ছিল না, স্যার দিয়েছিল। শ্রেয়া তৎক্ষণাৎ প্রতিউত্তর করতে পারেনি। কিয়ৎক্ষণ পর দু অধর নড়ে উঠল। হয়তো। প্রিয় এবার নাস্তার প্লেট থেকে একটা পিঠা হাতে নিয়ে বলল, স্যার তোকে ভালোবেসে ফেলেছে শ্রেয়া, নয়তো আড়ালে আবডালে এত যত্ন। শ্রেয়ার অন্তঃকরণে বৃষ্টি নামল। শীতল হলো হৃৎপিণ্ড। গালের উষ্ণতা অনুভব করে নিমিষে। প্রিয়র উচ্চারিত বাক্যখানা ফেলে দেবার নয়। আবারও টুকটুকে লাল বেনারসি জড়িয়ে হাজির হলো শ্রেয়া চৌধুরী বাড়ির দরজার সামনে। পার্থক্য আজ সাথে বধূ বেশে প্রিয় আছে। মেহরিমা ফাতেমা কাউকেই দেখতে পায়নিও, শুধু ত্রিহা চৌধুরী ওদের হাসি মুখে বরণ করে নেয়। তুর্য ও আয়ুষ আসে খানিকক্ষণ পর। আয়ুষ ও রহিমা ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল সবাইকে। শ্রেয়ার পানি পান করতে ইচ্ছে করছিল। গাড়িতে তুর্যর পাশে বসে থাকতে থাকতে কণ্ঠনালী শুকিয়ে কাঠ। শব্দহীন ছিল পুরো যাত্রা। তুর্য না চাইল ফিরে, না বলল কিছু। তবে শ্রেয়ার বিদায়ের মুহূর্তটা জীবনের অনেক বড় পাওয়া ছিল। বাবা মা নেই বিধায় প্রথমবার আশ্রমের কেউ ওর জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি। দ্বিতীয়বার পুরো উল্টো হলো। প্রিয়র মা ওকে জড়িয়ে ধরে কাঁদলো অনেক। বলল, তুই আমাদের বাড়ির মেয়ে, আজ থেকে কখনো বাবার বাড়ি নেই বলে মন খারাপ করবি না। প্রিয়র বাবা তুর্যর হাত ধরে বিনয়ী স্বরে বলে উঠলেন, আমার মেয়েটাকে এতিম ভেবো না। কখনো মনে করো না তোমার শ্বশুর বাড়ি নেই। ওকে নিয়ে অবশ্যই বেড়াতে আসবে। আচ্ছা, একটু একটু করে কি সব পাওয়া হয়ে যাবে? জীবনের অপূর্ণতার ঘর কি পূর্ণতায় ভরে উঠবে? ভালোবাসা, সুখ, সংসার, সন্তান মিলবে সব? শ্রেয়ার ধ্যান ভাঙল আয়ুষে হাতে পানির গ্লাস ধরিয়ে দিতেই। পানিতে এক চুমুক দিতেই কর্ণে আসে ত্রিহার কণ্ঠস্বর, ভাবিকে ডেকে আনো আয়ুষী। সাথে সাথে আয়ুষের উত্তর, একবার ডাকতে গেলাম না আম্মু, আসবে না বড় আম্মু, সোজা সাপটা ভাবে বলে দিয়েছে ভাবিদের রুমে দিয়ে আসি, সারাদিন অনেক ধকল গিয়েছে। ত্রিহা ধিমে যাওয়া কণ্ঠে বলল, তাই করো। মাও এসেই শুয়ে পড়লেন, শরীরটা নাকি ভালো লাগছে না, ওদের বিশ্রামের দরকার, পরে ডাকা যাবে খাবারের জন্য। রহিমা ও আয়ুষী মিলে ঝুলে প্রিয় ও শ্রেয়াকে যার যার রুমে দিয়ে আসলো। তার মধ্যে প্রিয় এক উদ্ভট নির্লজ্জ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। শ্রেয়ার কানে কানে বলে ওঠে,
যা বলে কিন্তু মাফ নেই। সকাল হলেই ফুলসজ্জার কথা শুনবো বলে দিলাম। আমিও শোনাবো আমারটা। শ্রেয়া তখন লজ্জায় মরি অবস্থা। মনে পড়ে যায় তুর্য সেদিন সিঁড়ি ঘরে বলা মধুচন্দ্রিমা নিয়ে বলা এক একটা শব্দাংশ। দেহ শিউরে ওঠে, বুকে দ্রিম শব্দ হয় সেসব কল্পনা করে, যা কিছু সময় পেরুলই বাস্তবে রূপ ধারণ করবে। আকস্মিক বজ্রপাতের আওয়াজ শুনে শ্রেয়ার সুন্দর মধুময় ভাবনার জগৎটা ভেঙে গেল। 3 বছর পূর্বের কথা উদয় হয় মস্তিষ্কে। এমনই এক অন্ধকারচ্ছন্ন রাত ছিল। বৃষ্টি ছিল, লাল বেনারসি, ফুলের সৌরভ, সব কিছুই ছিল। সব এরকমই। আবারও কি ঘটনার পুনরাবৃত্তি হবে? আজ সারাদিন, সন্ধ্যা, রাত ভ্যাপসা গরমে পরিপূর্ণ। ঝড় আসতে পারে, আগের সাথে মিলানো নিছক বোকামি। কি সুন্দর ঘরে বাতি জ্বলছে, রশি ছড়িয়ে আছে। এখনও গভীর রাত হয়নি, মুখে পানি ছিটাতে পারলে বেশ শান্তি মিলত। ভেবে নিল তুর্য বললেই ফ্রেশ হয়ে নেবে। অনেক কথা প্রশ্ন জমে আছে, সেগুলো বলতে হবে তাকে। শ্রেয়ার প্রতীক্ষার মরিয়া অবস্থার অবসান করে তুর্য ঘরে ঢুকল। কোনো প্রকার চাহনি নিক্ষেপ না করেই বলে, 3য় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তোমাকে মিসেস শ্রেয়সী। শ্রেয়া কিং কর্তব্য বিমূঢ়। আজ তাদের বিবাহ বার্ষিকী। কই, ওর তো মনে নেই, ভুলে গেল। কিন্তু তুর্য কেমন করে জানল? পা গুটিয়ে আরেকটু জড়সড় হয়ে বসে, আর চোখে চেয়ে দেখে তুর্য আলমারি খুলে টি শার্ট বের করে নিচ্ছে, সাথে একটা শাড়ি। বড় বড় পা ফেলে শাড়িটা রাখে ঠিক শ্রেয়ার উন্মুক্ত পায়ের কাছে। শ্রেয়া পা আরও গুটিয়ে ফেলে। তুর্য কুরুর হেসে বলে, ভয় পাওয়ার কারণ নেই। আজ আমি পাগল না। তোমাকে চাওয়ার, এই রুমে ফিরিয়ে আনার পেছনে শুধু 2টো কারণ আছে। চক্ষুদয়ে তুলে তাকালো শ্রেয়া। প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করল। কেমন ভয়ঙ্কর লাগছে তুর্যর হাসিটা। অভ্যন্তরের কম্পন বাড়িয়ে চলছে অনবরত। কারণ নিঃশব্দের হাসিতে ভয় থাকে। এত মারাত্মক হয়? কি হতে পারে কারণগুলো? তুর্য ওর সামনে বসে বিছানার ওপর রাখা ওর কোমল হাতটা আলতো করে ছুঁয়ে দেয়। গাঢ় স্বরে বলে, 1, তুমি আমার অর্ধাঙ্গিনী, আর 2, হৃদয়ের টান। নীরবতার বেড়াজাল আবদ্ধ। সদ্য বিয়ে নামক সম্পর্কে বাধা পড়ে এক জোড়া কপোতি। ছোট নয়, আবার বেশ বৃহৎ নয়। ইট পাথর দ্বারা তৈরি মধ্যম আকৃতির কক্ষ জুড়ে গোলাপ রজনীগন্ধার সুবাস বইছে বাতাস মাধ্যমে। জানলার কপাট দুটো মেলা, প্রবেশদ্বার পেয়ে সাই করে অবলীলায় সমীরণ একে অপরের সঙ্গে লেপ্টে থাকা 2 দেহে স্পর্শ করছে। প্রতিবার কায়ায় উষ্ণতা কমিয়ে হিমশীতল করে তুলছে। প্রিয় নিস্তব্ধ প্রহর দীর্ঘ করতে পারেনি। প্রশস্ত শক্ত বুকে নিজেকে আরও একটুখানি গুটিয়ে নিল। চুরির রিনঝিন শব্দ বাড়ি খেল দেয়ালে। স্পষ্ট দেখতে পায় আয়ুষ, প্রিয় কাঁপছে। বৃষ্টিমুখর নিশীথিনী মনেই নিঃসন্দেহে প্রকৃতির নির্জীব ঠান্ডা আর্দ্রসিক্ত রূপ। বাহিরের বাতাসের কারণে শীতলীকরণ যন্ত্র বন্ধ হওয়া সত্ত্বেও কক্ষটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এ বুঝি বরফে পরিণত লাভ করবে। এমনিতেই কিছুক্ষণ পূর্বে ঘরে ঢুকে প্রিয়কে ছুঁতেই অনুভব করে ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিক নয়। তবুও মেয়েটা দিব্যি লাজুক ভঙ্গিতে বসেছিল। তার জন্য সেকেন্ড, মিনিট অতিক্রম করেছে অপেক্ষায়। শুধু যে এই কয়েক মিনিট প্রতীক্ষায় কাটিয়েছে এটা নিতান্ত ভুল। কেননা মেয়েটা বছরের পর বছর আশা বুনন করেছে তার থেকে একটু ভালোবাসা পাওয়ার নিমিত্তে। আয়ুষ প্রিয়কে বুক থেকে সরিয়ে উঠে দাঁড়ালো। হতভম্ব হয়ে গেল প্রিয়। ব্যগ্র কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? জানালাটা বন্ধ করে আসি প্রিয়। তোমার শরীর কাঁপছে জ্বরে, আর ফ্রেশ হয়ে নাও। নিচে যাবে খেতে। রুমে এসেছি পর্যন্ত জড়িয়ে ধরে আছো। কই গিয়ে হাজবেন্ড এসে তোমাকে ছোবে, তা না তুমি নিজেই বলা নেই কোয়া নেই বুকে ঝাঁপিয়ে পড়লে। আমি কি এত নির্লজ্জ প্রিয়কে বিয়ে করে এনেছি? লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল প্রিয়। আয়ুষের কণ্ঠে দুষ্টমির ছাপ বিশদ। এই প্রথমবার আয়ুষ তাকে এমন করে লজ্জা দিল। ঘরে ঢুকে ওকে স্পর্শ করতেই উত্তেজিত হয়ে জড়িয়ে ধরে আয়ুষকে। প্রিয় মানুষটাকে অনেক সাধনার পর পাওয়ার ফলে অস্থিরতা চেপে রাখতে পারেনি।
আয়ুষ জানালা বন্ধ করে পর্দা টেনে দেয়। নর্মাল একটা শাড়ি এনে প্রিয়র হাতে ধরিয়ে দিয়ে বলল, এত ভারী কাজের বেনারসি পরে আছো, কষ্ট হচ্ছে না? এর জন্যই বোধহয় জ্বর উঠেছে, যাও পাল্টে ফেলো। আমি রহিমা খালাকে আমাদের খাবারটা রুমে পাঠিয়ে দিতে বলি। আমার কাছে ওষুধ আছে, খাবার খেয়ে মেডিসিন নেবে, তারপর ঘুম। প্রিয় তরাক করে লাফিয়ে উঠল, চক্ষুদয় বড় বড় করে প্রশ্ন করে বসে। ঘুম? ভুরু কুচকে তাকালো আয়ুষ, গলা ঝেড়ে বলল, ঘুমাবে না তো কি করবে? প্রিয়র ইচ্ছে করছে আয়ুষের মাথায় চাপড় মেরে বলতে, বাসর রাতে মানুষ কি করে, বিড়াল মারে না? তুমি শিখনি মারা, রসকসহীন মানুষ একটা। কিন্তু লজ্জায় কিছু বলতে পারল না। কিঞ্চিত রেগে বিছানা ছেড়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিনিট কয়েক অতিবাহিত হতেই দরজা মেলে রিনরিনের স্বরে বলল, আয়ুষ, এদিকে আসো তো। পাঞ্জাবি পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছিল আয়ুষ। প্রিয়র মোলায়েম কণ্ঠের ডাক অবজ্ঞা করার সাহস হয়নি তার। কিন্তু ওয়াশরুমে কেন ডাকছে মেয়েটা? প্রশ্নবিহীন এগিয়ে গিয়ে নরম গলায় আওড়ায়, বলো। প্রিয় উল্টো ঘুরে ধীর কণ্ঠে বলে উঠল, কোমরের কাছে সেফটি পিনটা খুলে দাও না, আমি পারছি না, খুব বাজেভাবে শাড়ির সাথে আটকে গিয়েছে হয়তো। ঠোঁটে ঠোঁট চেপে আয়ুষ প্রিয়র কথা মোতাবেক সেফটি পিন খোলায় মনোনিবেশ করল। খুলতেই শাড়ি সরে গিয়ে চোখে পড়ল মেয়েটার ফর্সা উন্মুক্ত কোমর। গলা শুকিয়ে আসে তার। আনমনে মস্তিষ্কের বিরোধিতা করে হাত প্রিয়র কোমর স্পর্শ করে। ঘাড়ে কাঁধে তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে। নেত্রযুগল নিমলিত হয়ে আসে প্রিয়র। অনুভব করে সুস্পষ্ট হাতে একজন সুদর্শন পুরুষ ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। শ্রবণ হয় আয়ুষের মাদকতা মেশানো কণ্ঠস্বর। ইচ্ছে করে নিয়ন্ত্রণ হারা করার জন্য কাছে টানলে, তাই না? ভেবেছিলাম জ্বরে ভোগা মেয়েটাকে আদরের রোগে আক্রান্ত করব না, কিন্তু মেয়েটাই এখন ইনিয়ে বিনিয়ে কাছে টানছে। কি চাইছো? তোমার ইজ্জত সঁপে দেবে আমার হাতে? প্রিয়র দেহের পশম খাড়া হয়ে গেল, শিরশির করছে সমগ্র গা। সরে যেতে নিলে আরও কঠিনভাবে নিজের বুকে পিছন থেকে বেঁধে রাখে আয়ুষ। গাঢ় স্বরে ডেকে ওঠে, প্রিয়। সঙ্গে সঙ্গে প্রিয়র সারা। আজ একটা সত্যি কথা বলতে চাই, ভেবেছি কখনো বলবো না। তখন আমার বিবেক আমার মনের দুয়ারে কড়া নেড়ে জানায়, যাকে ভালোবাসি তাকে ঠকানো উচিত না। তোমার আগে একটা মেয়ে আমার মনের দাগ কেটে যায় এক পলকে। তাকে প্রথম দেখি এতিমখানায় একটা কাজে গিয়ে। কয়েকটা মেয়ের সাথে বসে ওদের কথা শুনছিল চুপচাপ। সেদিন থেকে নিজের আবেগ অনুভূতিতে আমি শুধু মেয়েটাকে খুঁজে পেতাম, কিন্তু আমার সেই অনুভূতির নাম হয়নি, কখনো হতেও দেইনি আমি। সে শুধুই এক সমুদ্র আবেগ থেকে গেল, যার কুল কিনারা পায়নি, আর চেষ্টাও করিনি, কারণ সময় আমার অনুকূলে থাকেনি। তাকে পাওয়ার সাধ্য তো দূর, চিন্তা করাও হারাম হয়ে উঠেছিল। তুমি জীবনে আগেই ছিলে। আকার ভঙ্গিতে কত শতবার বোঝাতে চাইতে ভালোবাসার কথা, বুঝেও এড়িয়ে যেতাম। কিন্তু আজ আমি সত্যিই তোমাকে চাই, খুব বেশি চাই। জীবনকে সুন্দর করে তোলার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই প্রিয়, কেবল ভালো সঙ্গী হলেই চলে, যেটা তুমি। অন্তঃস্থল করাভাবে কেঁপে কেঁপে ওঠে প্রিয়র। নিজেকে সামলে শঙ্কিত কণ্ঠে বলে উঠল, সেই মেয়েটা শ্রেয়া? কোমরে হাতের বাঁধন ঢিলে হয়ে যায় মুহূর্তেই। ঠাহর হতেই প্রিয় চট করে ঘুরে তাকায়। চোখ রাখলো আয়ুষের চোখে, মৃদু হেসে বলে, আচ্ছা আয়ুষ, আমরা যা করি তা পিছনে আমাদের স্বার্থ লুকিয়ে থাকে, তাই না? এই যে আমি তোমাকে চাই, এর পেছনের স্বার্থ হলো ভালোবাসা। তেমনি শ্রেয়ার জন্য আমার কাছে যখন সাহায্য চাইলে, এর পেছনেও কিন্তু তোমার মনে ওর জন্য অনুভূতি ছিল। তাতে আমার একটুও কষ্ট নেই, বিশ্বাস করো। হতে পারে ও তোমার প্রথম অনুভূতি, কিন্তু আমি আমার বরের শেষ ঠিকানা। শ্রেয়া আমার কাছে আসার প্রথম কয়েকটা দিন তোমার ওর প্রতি অস্থিরতা বলে দিত ও ঠিক কতটা ক্ষত করেছে তোমাকে। চাইলে ওর হাতটা ধরতে পারতে, কিন্তু এমনটা করনি। ভাইয়ের বউয়ের প্রতি সম্মানের দৃষ্টি নিক্ষেপ করেছ অনুভূতিদের চাপা দিয়ে। অদৃশ্য হয়ে হাতে হাত না রেখেই নতুন পথে হাঁটতে শিখিয়েছ মেয়েটাকে। এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতীর কাতারে ফেলতে একবারও হকচকাবো না, পিছিয়ে আসবো না। এতটুকু বলে প্রিয় লম্বা নিঃশ্বাস ফেলল।
পরক্ষণেই শুনতে পেল আয়ুষের অনুরোধ সূচক কণ্ঠস্বর। ক্যান আই কিস ইউ লিটলতি প্রিয়? প্রিয়র অধরে লজ্জালু রেখার দেখা মেলে। মাথা ঝাঁকিয়ে পায়ের আঙ্গুল মেঝেতে ভর দেয়। উঁচু হয় খানিকটা। আয়ুষ কোমর জড়িয়ে কপালে আঁকে ওষ্ঠের পরশ। ধীরে ধীরে গাল চিবুক ছুঁয়ে দেয় ঠোঁটের সাহায্যে। কণ্ঠনালী ভারী হয়ে আসে। বলে, আজ তুমি অসুস্থ, অন্যদিন আদর করি। প্রিয় মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। নিজের চেহারা দেখাবে না আয়ুষকে। ভিতরে ভিতরে অত্যাধিক রাগ হচ্ছে, সাথে সাথেই হকচকিয়ে ওঠে। কোলে তুলে নিয়েছে আয়ুষ ওকে। জড়সড় হয়ে পাঞ্জাবি খামছে ধরল। কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো। ফ্রেশ হব না? পরে একেবারে গোসল সেরে নেব। নিজে যখন উস্কে দিয়েছ বাধা আর মানছি না। হাঁসফাঁস অবস্থা প্রিয়র। মুখ ফসকে বেরিয়ে এলো। এখনো তো গভীর রাত হয়নি। আয়ুষ দুপা থেমে গেল তৎক্ষণাৎ। কিয়ৎক্ষণ নির্নিমেষ চেয়ে রইল প্রিয়র দিকে। চাহনি বুঝতেই এক হাতে মুখ ঢাকার চেষ্টায় লেগে পড়ল ও। এমতা অবস্থায় প্রচণ্ড হাসি পেল আয়ুষের। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, সকাল দুপুর সন্ধ্যা রাত সব টাইম ফ্রি আমি তোমার জন্য। শুধু একটু ইশারা করলেই দিনের আলোতেও রুমে আধার নামিয়ে দেব, বুঝলে সুন্দরী? প্রিয় ফটাফট বলে উঠল। ছি, বিশ্রী লোক। শ্রেয়া বেনারসি পাল্টে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অনেক সময় পেরিয়ে গেছে, অথচ তুর্যর আসার নামগন্ধ নেই। সেই দুটো কারণ বলে যে অপেক্ষা করো বলে গেল আর এলো না। প্রতিবার ওকেই কেন তুর্যর জন্য চাতক পাখি হতে হয়? আর কত গুনবে অপেক্ষার প্রহর? কত প্রশ্ন জমে আছে। কখন করবে? রাত একবার পেরোলে সকাল ঠিক আসবে, কিন্তু বিশেষ এই সন্ধিক্ষণটা ফিরে আর আসবে না। বিয়ের প্রথম রাতকে সন্ধিক্ষণ বলা ভুল না। শুধু কি দুটো দেহের মিলনের কারণে শ্রেয়া এমনটা ভাবছে? একদমই না। দুটো হৃদয়ের মিলনও ঘটে। তুর্য বলেছে হৃদয়ের টান, এটার অর্থ অনেক রকম ভেবে নিয়েছে ও। প্রথম যেটা ভাবলো সেটা হলো ভালোবাসা। শ্রেয়ার সত্তায় তোলপাড় সৃষ্টি করে তুলেছে দ্বিতীয় কারণখানা। ঠিক করে নিল আজ তুর্যকে সব বলবে। সেদিন ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চাইবে। ওর দৃঢ় বিশ্বাস তুর্য ফেলে দেবে না ওর কথাগুলো। তুর্য রহিমাকে সাথে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। রাশ ভারী গলায় বলে উঠল, আমাকে খাবারের প্লেটটা দিয়ে তুমি গিয়ে শুয়ে পড়ো খালাম। রহিমার মন চাইল শ্রেয়াকে একটাবার দেখার, তবে তা প্রকাশ করল না। প্রতিউত্তরে জানালো, আচ্ছা বাবা। তুর্য ওনার হাত থেকে প্লেটটা নিয়ে দরজা ঠেলে ঢুকে পড়ল। সোফার সামনে অবস্থিত ছোট টি টেবিলের ওপর প্লেটটা রেখে বলল, খেয়ে নাও। নানান চিন্তায় এতটাই মশগুল শ্রেয়া খুনাক করেও রুমে কারো প্রবেশ টের পায়নি। গম্ভীর স্বর কর্ণপাত হওয়া মাত্রই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। প্লেটের দিকে চেয়ে নিম্ন স্বরে বলল, আপনি খাবেন না স্যার? তুর্য মোবাইলটা হাতে নিয়েছিল সবে। নরম মায়াময় কণ্ঠস্বর শ্রবণালী ভেদ করে সোজা গিয়ে বিঁধল হৃদয়স্থলে। তৎপর কপাল কুঁচকে এলো। বিরক্ত ভঙ্গিতে বলল, খেয়ে নিয়েছি। পরে মনে হলো বাসর ঘরে ফুলের মাঝে ছাত্রীকে অভুক্ত বসে এসেছি, তার খাতির যত্ন করতে হবে না? বেশ রোমান্টিক ব্যাপার না? স্যারের সাথে ছাত্রী। পুনরায় দাঁতে দাঁত চেপে বলে উঠল, খেয়ে জলদি বেলকনিতে আসো, এখন আর বৃষ্টি নেই, কথা আছে তোমার সাথে। শ্রেয়া জিব্বা কাটল কথার মানে বুঝতে পেরে। মনে মনে প্রতিজ্ঞা বাক্য আওড়ায়, ইউনিভার্সিটিতে স্যার, বাসায় জামাই, প্রাণের স্বামী। কয়েক লোকমা খেয়ে গুটি গুটি পায়ে বারান্দার খোলা দরজার অভিমুখে এক পাশে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তুর্য ক্ষীণ নজর নিক্ষেপ করলো ওর দিকে। লম্বা বলিষ্ঠ হাত দ্বারা টেনে নিকটস্থে এনে হাজির করালো। আকস্মিক টানে ঈষৎ ব্যথা অনুভব করে শ্রেয়া। চোখ কুঁচকে আসে। পানি পড়ায় পিচ্ছিল মেঝেতে পড়তে গিয়েও বেঁচে যায়। একদিনের পরিচয় তুর্যর স্পর্শে এত রুষ্টটা অনুভব করেনি। মনটা কেমন ভীরু ভীরু হয়ে পড়েছে। ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলবেন? ওকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে নিচু হয়ে শ্রেয়ার কপালে কপাল ঠেকিয়ে দুর্বদ্ধ হাসল তুর্য। এক হাতের 5 আঙ্গুলে শ্রেয়ার আঙ্গুল আবদ্ধ করল। নাকে নাক ছুঁয়ে দিয়ে চক্ষু মেলে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল নিষ্পলক। গরম নিঃশ্বাসে লালের আস্তরণে ঢাকা পড়েছে শ্রেয়ার শ্বেত ত্বক।
নিঃশ্বাস আলিঙ্গনে ক্ষীণ কাঁপছে নরম গোলাপি অধর যুগল। নিমিষে তুর্যর কণ্ঠে ক্রুদ্ধতার ছোঁয়া। পাগলরা কি মানুষের কাতারে পড়ে না? অন্য গ্রহের প্রাণী, তাদের সাথে সংসার করলে মরণ। আমি খুব খারাপ শ্রেয়সী। সবাই নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চায়, আমিও সেটা চাই, কিন্তু খারাপ স্বভাব ত্যাগ করে নয়। মানুষ তার অপরাধীর কাছ থেকে প্রতিশোধ নিতে পছন্দ করে, আমি ভালোবাসি শিক্ষা দিতে।